প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ, ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত। কালের কণ্ঠ, বিপুল রাজস্ব ফাঁকি সাদিক অ্যাগ্রোর, প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, গরু মাফিয়া সাম্রাজ্যের পতন, আরেক এনবিআর কর্মকর্তার সম্পদ জব্দ করার নির্দেশ। সমকাল, বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ, দুর্নীতি নিয়ে আওয়ামী লীগেই পরস্পর বিরোধী বক্তব্য। যুগান্তর, মূল্যস্ফীতির ফাঁদে ভোক্তা, বাবুল হত্যায় উত্তপ্ত রাজশাহী আওয়ামী লীগ। দৈনিক ইত্তেফাক, এনবিআর এর কর্মকর্তা ফয়সালের 1000 কোটি টাকার সম্পদের খোঁজে দুদক, হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। মানব জমিন, ফ্ল্যাট জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ, জুনে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ আরও বেড়েছে। খবরের কাগজ, 6 থেকে 10 বছরেও শেষ হচ্ছে না 357 প্রকল্প, আরেক বেনজির ফয়সাল। জয় দিন, এবার এনবিআর এর প্রথম সচিবের ফ্ল্যাট প্লট জব্দ, একদিন আমরাও চাঁদে যাব, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। দেশ রূপান্তর, ত্যাগের রাজনীতি কোথাও কোথাও আছে, সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ। কালবেলা, দেড় যুগে দেশ ছাড়া বিএনপির 5 শতাধিক পদধারী নেতা, জুলাইয়ের শেষ দিকে ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজকের পত্রিকা, চক্র এবার ভাগাভাগিতে, পাঠ্যপুস্তক ছাপার কাজ, 3000 টাকার ফ্যান 10,000-এ। দৈনিক জনকণ্ঠ, কারা নিরাপত্তা ভঙ্গুর, মাদক, খুনোখুনি, সংঘর্ষ, মোবাইল সমকামিতা সবই চলে। কি ভয়ানক! আপনি নিশ্চয়ই শিরোনাম শুনলেন। আমি একটু শুরুতে এই ছাগল কাণ্ড নিয়ে একটু কথা বলতে চাই। আমরা যখন এই যে ঈদে এই ভদ্রলোক সাদিক অ্যাগ্রো, উনি কি গরু, কোটি টাকার গরু, 15 লাখ টাকার ছাগল, তারপরে এই ছাগল কাণ্ডে জড়িত একজনের ভবিষ্যতে শেষ হয়ে গেল। তো এই বিপদে পড়েছেন মতিউর। আর এই যে ট্রেড লাইসেন্স ছাড়া এরকম একটা অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠল, ধরেন একদিকে যদি ছাগল কাণ্ড না ঘটতো, আলোচনা না হতো, তাহলে মতিউরের যদি বিপদ না হতো, তাহলে এই যে কেঁচো খুঁটতে সাপ তো আর বেরিয়ে আসতো না, তাই তো, নাকি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে কিংবা টেলিভিশনে যা দেখানো হচ্ছে, এটা একটা অস্বস্তিকর পরিবেশ, বিব্রতকর বটে। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে দেশে। সেটা হলো যে আমরা কম বেশি দুর্নীতি হয়, এটা আমরা জানি, কিন্তু সব দেশই হচ্ছে। কিন্তু তার মানে এই নয় এটার পক্ষে আমাদের সাফাই গাইব কিংবা গাইতে হয়। বাংলাদেশে হচ্ছে, এটা হলো বাস্তবতা। তো সেটার মাত্রা যে এত বেশি, এটা কিন্তু এই কর্মকাণ্ডের আগে বোঝা যায়নি। আপনি সাদিক অ্যাগ্রো ফার্মের কথা বলছেন। এই সাদিক অ্যাগ্রো ফার্মকে আজকের এই আলোচনায় নিয়ে এসছে কে? বেনজির সাহেব। দায়টা কিন্তু সমাজের সর্বত্রই কিন্তু এই দায় বহন করতে হবে। আপনি প্রশাসন সুযোগ দিচ্ছে, রাজনৈতিক ছত্রছায়া হচ্ছে, পুলিশ আমলারা সহযোগিতা করছে, আখের গুছাচ্ছে, গণমাধ্যম কি করছে? বড় প্রশ্ন। আপনি এই প্রশ্নটা তো সামনে আসবে। আজকে সাদিক অ্যাগ্রো ফার্মকে আমরা যখন ভেঙে দিচ্ছে তখন ছবি দিচ্ছি, আমরা বলছি রাজস্ব, ব্যাপক রাজস্ব ফাঁকি দিয়েছে, আমরা বলছি যে এই মানে সত্ত্বাধিকারী মিথ্যার আশ্রয় নিয়েছে, তিনি প্রতারণা করেছেন, ছল চাতুরি করেছেন, এই কথাগুলো আমরা বলছি। কিন্তু তার এগ্রো ফার্ম, তার গরু ছাগলকে আমরা টেলিভিশনে কিংবা পত্রিকার পাতায় কিভাবে কভারেজ দিয়েছি,
তখন কি আমরা একজনও প্রশ্ন করেছি যে না এই লোক কি করে হয় এত কিছু, এই লোকটা কে, কোত্থেকে আসলো, কি বলছে, আসলে বাস্তবে কি? পুরো জাতিকে তিনি বোকা বানিয়ে বংশ পরিচয় গরুর দিচ্ছেন। আরে আশ্চর্য! তখনই তো স্ট্রাইক করা আমাদের দরকার ছিল। বংশ পরিচয় আবার কি গরুর? যে এই যে ভাওতাবাজি পুরা জাতির সঙ্গে, এগুলো স্তব্ধ করা দরকার। সেজন্য আমার মনে হয় প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পেশার প্রত্যেকটা দায়িত্বের যে যেখানে আছে সেখানে যথাযথ দায়িত্ব পালন করা দরকার, জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার। আমাদেরও তো একটা ব্যর্থতা আছে। অবশ্যই আমরা তো এই জিনিসগুলো বলতে পারি নাই আগে। গণমাধ্যম হিসেবে তো আমাদের আগে উপস্থাপনের দরকার ছিল, আগে ভেতরে ঢোকা দরকার ছিল। কারা সহযোগিতা করেছে? এই মতিউর যে একটা বিশাল, এই যে এত বিস্তৃত হয়েছে, একটা বিশাল জাল কিন্তু সে ছড়িয়ে দিয়েছে এবং প্রকাশ্যে। এই জালের মধ্যে কারা আছে, কারা তার সহযোগিতা করেছে, কারা তার আত্মীয় স্বজন, কারা তার বন্ধু বান্ধব, কারা তার মাসোহারা খাইত, এই প্রশ্নগুলো কিন্তু নিতে হবে। এক মতিউর করে ধরলে তো হবে না। আমি যে কারণে বারবার বলি যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর, কয়জনকে বিচার করেছি আমরা? কতজন? নেপথ্যের কুশীলব কারা? সেই সময় প্রেক্ষাপটটা কারা তৈরি করলো, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, কাদের সায় ছিল, কারা এই হত্যাকাণ্ডের দ্বারা উপকৃত হয়েছে, বেনিফিটেড হয়েছে, কারা এই হত্যাকাণ্ডকে প্রকাশ্যে সমর্থন করেছে, তাদের দায় নাই? আপনি একটা হত্যাকাণ্ডকে প্রকাশ্যে যদি সমর্থন করেন, আপনারও নিশ্চয় দায় আছে, কারণ আপনি তার অংশ হয়ে যান, অল্প হন বেশি হন। তাহলে আজকে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর সঙ্গে খুঁজতে হবে যে এই ঘটনাগুলোর সঙ্গে মতিউরের সঙ্গে কার কার সম্পর্ক ছিল, কারা মতিউরের কাছে যাওয়া আসা, মতিউরের মতো আরেকজনের বেনজির সাহেবের সঙ্গে কার কার সম্পর্ক ছিল, তিনি এই যে জাল বিস্তৃত করেছেন কাদের দ্বারা, কাকে কাকে দিয়ে। এখন তো ফয়সাল নামে আরেকজনের কথা শোনা যায়। ফয়সাল এসছে, আপনি দেখেন নানা ভাবে নানা জনের নাম আসছে, তো নাম আসলে তো লাভ নেই, এটা তো বিচারের বাইরেই থাকছে। তো এই জায়গায় যদি আপনি না যেতে পারেন, এই সাদিক অ্যাগ্রো ফার্ম তো আরো অনেক আগে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। আমরা খাল উদ্ধারের কথা শুনতে 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 এটা পচে গেছে, এখন আর শুনতে চাই না, আমার অসহ্য লাগে। সেই খালের উপরে অ্যাগ্রো ফার্মের আপনার অবকাঠামো সৃষ্টি হয়েছে এবং সেখানে বাধা দেয় নাই, শত শত গরু বিক্রি হচ্ছে। আপনি আজকে আমার সঙ্গে চলেন উত্তরা এলাকায়, রাজুকের জায়গায়, সিটি কর্পোরেশনের জায়গায় শত শত অবৈধ স্থাপনা আমি নিজে দেখিয়ে দিতে পারবো। রাজুকের লোক দেখে না? আচ্ছা, এই ক্ষেত্রে আপনি রাজুকের লোক দেখে কিনা? না, এই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের লোক দেখে কিনা? আমি কি আমাকে আপনি যদি এই উত্তর হ্যাঁ বা না বলেন, তাহলে থাকে কিভাবে? পুলিশ দেখে কিনা? এই ক্ষেত্রে আপনাকে যদি আমি একটু ছোট্ট করে বিনীতভাবে একটা প্রশ্ন করি, তাহলে আপনি নিজে বলছেন যে আপনি দেখিয়ে দিতে পারেন, তাহলে প্রচার মাধ্যমের একজন প্রতিনিধি হিসাবে আপনি বলছেন, আমরা ছবি দিয়ে ছাপছি, বলছি, অনেক সময় টেলিফোন করে পর্যন্ত আমরা বলি, যেগুলো আমাদের চোখে পড়ে। পুরো ঢাকা শহর তো আর আমরা সব রাস্তায় তো যাই না, কিন্তু কোনো প্রতিকার নাই। কারণ প্রতিকার নাই এই কারণে যে প্রতি মাসে ওখান থেকে আপনি মাসোহারা পাচ্ছেন। সুস্পষ্ট কথা, না হলে আপনার কি প্রয়োজন? কেন সরকারি জায়গায় টং থাকবে? সাধারণ যারা এখানে বসবাস করে তাদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেন ওইখানে সামাজিক অবস্থাটা নষ্ট হবে? এদিকে এখানে গাঁজা খায়, এখানে আড্ডা মারে, এখানে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো এইটা দেখার দায়িত্বটা কার? লোকাল এমপির, লোকাল কাউন্সিলরের, সিটি কর্পোরেশনের, রাজুকের? অবশ্যই রাজুকের জায়গায় ধামাধাম আপনার পার্টি অফিস হয়ে যাচ্ছে, রাজুকের জায়গায় টং হয়ে যাচ্ছে, রাজুকের জায়গায় আপনি বিশাল বাঁশের আড়ত দিয়ে দিচ্ছেন রাস্তার উপরে। এটা পৃথিবীতে কত সম্ভব? 40 ফিট 60 ফিট রাস্তা, সেটা হয়ে যায় 15 ফিট, কারণ দুই পাশে দখল। আপনার বাড়ির সামনে বাস স্ট্যান্ড হচ্ছে, কি ভয়ঙ্কর চিন্তা! আপনি চিন্তা করেন, কেউ দেখার নাই, দেখার আছে কিন্তু আপনি দেখেন উত্তরা গিয়ে আপনার বাড়ির সামনে রাস্তার উপরে বাস স্ট্যান্ড, রাত্রে 9টার সময় 10টা বাস আসতেছে এবং সেখান থেকে টিকিট একটা টং তুলে টিকিট বিক্রি হচ্ছে, যাচ্ছে মানুষ। এগুলো বিষয়গুলো ছোট ছোট, কিন্তু এই ছোট ছোট জিনিস থেকে কিন্তু অনেক বড় জিনিসের সাহস কিন্তু পায়। বিচার হয় না বলে, প্রতিকার হয় না বলে, প্রতিবাদ হয় না বলে সাধারণ মানুষ প্রতিবাদ করে না।
এই যে আপনি সাহসের কথা বললেন, এই সাহসটা কিন্তু মানুষকে একবার দাঁড়াতে হবে নিজের পায়ে, না কিন্তু এই প্রতিবাদ করতে হবে। না, দাঁড়ানোর জায়গায় যেটা আপনি বললেন এটা রাজনৈতিক ছত্র ছাড়া কিন্তু এই কথাগুলো হচ্ছে না। আমি যদি আপনাকে বলেন একটা কমিশনার যে নির্বাচিত করছি আমরা, সেই কমিশনারের কি কাজ? তার নির্বাচনী এলাকার মধ্যে জনসাধারণের সুযোগ সুবিধা দেখা, না টাকা তোলা কাজ তার। তাই তো হচ্ছে, চাঁদা ছাড়া আর কোনো কাজ নাই। এরকম একটা অবস্থা কারো কারো ক্ষেত্রে হয়ে গেছে, সবার ক্ষেত্রে বলবো আমি সেটা না, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে গেছে। কমিশনার নিজে বাসের আড়ত দেয়, কাঁচা বাজার বসায়, বাস স্ট্যান্ড বসায়, টং বসায়, সরকারের রাজুকের খালি প্লটে, রাজুকের প্লট, সেখানে আপনার ক্ষমতা আছে, আপনি 20টা ঘর তুলে ভাড়া খাচ্ছেন বছরের পর বছর। রাজুক সেটা তুলতে পারে না, সেখানে রাজুকের হাত যায় না, হাত পুড়ে যায়। এটা মানে ধারাবাহিকভাবে এটা চলতে পারে না। আজকে যদি পুলিশ অর্ডার করে যে কোথাও কোনো অবৈধ স্থাপনা থাকবে না, পুলিশ, রাজুক, সিটি কর্পোরেশন তিনটা মিলে যৌথভাবে যদি একটা সিদ্ধান্ত, একটা সমন্বয় সভা করতে কতক্ষণ লাগে এই বিষয়ে? সেটা তো মানসিকতার ব্যাপার। আজকে এই তিনটি সংস্থা সমন্বিত একটি বৈঠক করুক, করে একটা সিদ্ধান্ত নিক যে সড়কে কোনো অবৈধ স্থাপনা থাকবে না, বাঁশের আড়ত থাকবে না, কাঁচা বাজার থাকবে না, 3 দিনের মধ্যে নিয়ে যাবে, না হলে ভেঙে দেওয়া হবে। এবং সেটা কিন্তু পারে, কারণ ঢাকা শহরে তো একটা থানা না, থানার সঙ্গে আমরা বৃদ্ধি করেছি জনগণের কল্যাণের জন্য, জনগণকে একটু শান্তি দেওয়ার জন্য, একটু স্বস্তি দেওয়ার জন্য। সেক্ষেত্রে বোধহয় সুবিধা তাদেরই হয়। যত বাজার, যত প্রকল্প, তত আনন্দ। সমকাল যে শিরোনাম করেছে আপনাকে আমি পড়িয়ে শুনিয়েছিলাম যে দুর্নীতি নিয়ে আওয়ামী লীগেই পরস্পর বিরোধী বক্তব্য, আবার বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ। আমি কেন এই দুইটি শিরোনাম পড়লাম? যে আমাদের এখানে যা কিছু ঘটে সব রাজনৈতিক ছত্রছায়াই কিন্তু ঘটে, রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক সাহস, রাজনৈতিক মিলেই কিন্তু ঘটে। তো এখন এই যে দুর্নীতি নিয়ে একটা আলোচনা হচ্ছে, এই দুর্নীতি নিয়ে আওয়ামী লীগেই পরস্পর বিরোধী বক্তব্য, আবার বিএনপির ঘরে ষড়যন্ত্র, আতাতের অভিযোগ, তো কি হচ্ছে রাজনীতিতে, কি দাঁড়াচ্ছে, কি মনে হয় আপনার? একটা বিষয় হলো কি, আপনি দেখেন রাজনীতিতে যে দুর্নীতির কথা বলেন, জবরদখলের কথা বলেন, অবৈধ স্থাপনা তৈরির কথা বলেন, সুযোগ সুবিধা মানে আপনার আইনের বাড়ি গিয়ে নেওয়ার কথা বলেন, এক্ষেত্রে যেমন ক্ষমতাসীন দলের কথা, একেবারে উচ্চ পর্যায়ে থেকে তো সবসময় বলা হচ্ছে জিরো টলারেন্স কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা কিন্তু সবসময় বলেছেন। এবং উনি যখন বলেন তখন আমি দেখি তড়িঘড়ি করে একটা অ্যাকশনে যাওয়া হয়। আমরা মিডিয়া যারা আছি কাভারেজ দিলাম, এই করলাম, সেই করলাম, তারপরে দেখেন 15 দিন পর, 1 মাস পর আর ওটা কিন্তু ফলো আপটা হচ্ছে না। এখন প্রধানমন্ত্রী কি বারবার বলবেন? আরেকটা কথা হলো, প্রধানমন্ত্রী যা বলবেন তারপরে যারা আছেন সেটি তারা বাস্তবায়ন করবেন। এখন সেটি যদি বাস্তবায়ন না করে রাজনৈতিক শক্তি, প্রশাসনিক শক্তি, নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী শক্তি সেটা বাস্তবায়ন করবেন। সেটা যদি বাস্তবায়ন না করেন, 15 দিন খুব দৌড়ঝাঁপ, তারপরে সব যদি আবার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন, তাহলে তার এটা হবে না। প্রতি সপ্তাহে 15 দিন পর পর কি প্রধানমন্ত্রী বলবেন মাদকের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স? নো, উনি একবার বলবেন 5 বছর এটা কার্যকর থাকবে, কিংবা উনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন এটা কার্যকর থাকবে। এবং এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনার যত ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত ইনস্ট্রুমেন্ট একযোগে কাজ করবে, সমন্বিতভাবে কাজ করবে। তো এটাই তো হওয়া উচিত। কিন্তু সেখানে একটা প্রবলেম, আমাদের এই মন্ত্রণালয় বলে এটা আমার, ওই মন্ত্রণালয় বলে এটা আমার, এই মন্ত্রণালয় বলে এটা আমার, একটা অদ্ভুত অবস্থা বিরাজ করছে। মানে দায়িত্ব এড়ানোর চেষ্টা। আপনি জানেন তো সেই যে গল্প, যে চাপা পড়া মানুষের একটা গল্প আছে, আবার ওই যে লাশ খালের এই পারে, এক উপজেলা ধাক্কা দিয়ে আরেক ধাক্কা দিলে ওই উপজেলা চলে যায়। এখন সেই রকম খেলা চলছে, দায়িত্ব এড়ানোর খেলা, আখের গুছানোর অভিযান। আপনি দায়িত্ব এড়ানোর খেলা এবং আখের গুছানোর খেলা বললেন। এই যে কারাগারের যে ঘটনাটি ঘটলো গত পরশু, এখন যেটা হচ্ছে আজকের শিরোনাম যেটা পাওয়া গেল, যে এখন কত কথা বের হচ্ছে, বাইরে থেকে ঢিল ছুঁড়ে নাকি মাদক যায় কারাগারে। মানে একটা কারাগারে বাইরে থেকে ঢিলে
ঢিল দিয়ে মাদক ঢুকে দেওয়া। এটা কারাগার নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক রিপোর্ট হচ্ছে। আমার মনে হয় কারাগার নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার, যে আসলে কারাগারগুলো কেমন আছে, কারাগারগুলোতে কি হচ্ছে। কারাগারগুলোর খাবার নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে, কারাগারের ভেতরের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে, কারাগারের ভেতরে কয়েদের মধ্যে বৈষম্যের প্রশ্ন অভিযোগ আছে, কারাগারে টাকা থাকলে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ আছে। আমরা জানি না, কিন্তু এই অভিযোগগুলো মানে রাজার হালে থাকার। তো কারাগার থেকে এমনও আমরা শুনি, সত্য মিথ্যা জানি না, কিন্তু চালু আছে যে কোনো ব্যক্তি কারাগার থেকে রাতে বেরিয়ে যান, ভোরের আগে কারাগারে আসেন। শোনা কথা, আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, আমরা বিশ্বাসও করতে চাই না, কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে কত ভয়ঙ্কর আপনি চিন্তা করে দেখেন। আমরা হিন্দি ফিল্মে দেখি না, কারাগারের যে এই ঘটনাটি ঘটলো, এই যে 4 জন কয়েদি যেভাবে বেরিয়ে গেল এবং যে ফুটো করলো ছাদটা, যে অবিশ্বাস্য একটা গল্প ফাঁদানো হচ্ছে যে বালতির কোনা দিয়ে তাই খাতটি ফুটো করা হয়েছে। তো এই ফুটো করার সময় তারা ভাই শব্দ তো হবে, কারাগারের তো একটা শব্দ। ওইদিকে কেউ যায় না নাকি? ওইদিকে কোনো প্রহরী যায় না, নিরাপত্তা কর্মী যায় না, এটাই তো কাজে শব্দ শুনবে কিভাবে? এটাই সত্য যে যায় না, যেহেতু শব্দ শুনবো কি করে। দেখা যাক, আপনি যেটা বললেন যে আসলে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া খুবই জরুরি দরকার, যে কারাগার বিভাগীয় একটা কমিটি করা দরকার কারা সংস্কারের জন্য, কারাগারের পরিস্থিতির উন্নয়নের জন্য, কারাবন্দীদের অবস্থার উন্নতির জন্য, এবং একটা সুষম ব্যবস্থা চালু করার জন্য, সেখানে যাতে একটা সিস্টেম হয়। আমাদের নতুন কাশিমপুর যে কারাগার হয়েছে, কিংবা আপনি কেরানীগঞ্জের যে কারাগার হয়েছে, কত খোলামেলা, কত চমৎকার ভবন করা হচ্ছে। এখন ভবনটা চমৎকার, ভিতরে কি আমরা জানি না। তো সেজন্য আসলে সেটা প্রতি বছর আমার মনে হয় একটা কমিটি থাকা দরকার, যারা প্রতি বছর বিভিন্ন কারাগারে হঠাৎ করে যাবে, দেখবে এবং সেখানে পরিদর্শন করবে। সেখানে এমন ব্যক্তিত্বরা যারা থাকবেন যাদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না। সেখানে বিচার বিভাগের পুরনো ব্যক্তি, মানে সেইভাবে সমাজ থেকে নিতে হবে একটা গ্রুপ, যারা প্রতি বছর এই কাজটাই করবেন, মাঝে মাঝে কারাগারে যাবেন, দেখবেন, এবং কারাগার সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, যারা পড়াশোনা করেন, জানেন যে আসলে কারাগারগুলোর পরিস্থিতি কি, দেখবেন যে অনেক থলের বিড়াল বেরিয়ে আসবে। এখানে অডিটের লোক থাকতে হবে, এখানে মানে ব্যবস্থাপনা ভালো, সেটা আছে, সম্ভবত আছে, সেটা তো আছে। থাকলে সেটা কতটা স্বচ্ছ, কতটা আপনার নিরপেক্ষ, প্রভাবের বাইরে, কিংবা সেটা আমার মনে হয় ইন্টারনাল অডিট হয় না। আপনি জাতীয় অডিট, যে অনেক প্রতিষ্ঠানে তো ইন্টারনাল অডিট আছে, ইন্টারনাল অডিটটা কেন করে? কারণ কারাগার একটা কিন্তু বিরাট ব্যাপার, আমরা এটার গুরুত্ব দেই না। কখনো কখনো হঠাৎ করে বড় করে আলোচনায় আসে, ঘটনা ঘটে যায়, আমরা আলোচনা করি, ঘটনা শেষ, 7 দিন যায়, আলোচনা শেষ, অন্য একটা খবরের ভিড়ে আবার সেটা হারিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করেছেন, এবং গতকাল শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি এবং আমরা যে চিত্রগুলো দেখেছি, খুব আশা জাগায় যে বাচ্চাদের সাথে যেভাবে উনি সময় কাটিয়েছেন। বলেছেন যে শিশুর বিজ্ঞান নির্ভর জ্ঞানে গুরুত্ব দিতে হবে। একটা কথা ভাবতে হবে আমাদের, যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একটি রাজনৈতিক উত্তরাধিকার বহন করেন, এবং তিনি কিন্তু গত পরশুও বলেছেন এসএসএফ এর একটি সম্মেলনে যে আমাকে মানুষ থেকে বিচ্ছিন্ন করুন, তাহলে আমি এমনি মরে যাবো, আমাকে গুলি করার দরকার নাই। এই যে সরল উক্তি, তার প্রতিফলনটাই কিন্তু আমরা গতকাল দেখলাম, ছেলেমেয়েরা ঝাঁপিয়ে পড়েছে এবং তিনি সকলের সঙ্গে হাত মিলিয়েছেন, কথা বলেছেন, জড়িয়ে ধরেছেন। এইটা গত 4-5 বছরের মধ্যে একটা অন্যরকম চিত্র। এই চিত্রটা কিন্তু উনি বলেছেন বলে হয়েছে, এটা ঠিক কিনা, উনি ডিজায়ার করেছেন বলে হয়েছে, উনি বলেছেন এবং চেয়েছেন বলে হয়েছে। উনি তো 96 থেকে 2000 সালেও প্রধানমন্ত্রী ছিলেন কিনা? তখন আমরা সাংবাদিকরা কিংবা যেভাবে ওনার সঙ্গে আমরা কথা বলতাম, মিশতে পারতাম, যেতে পারতাম, সেই পরিস্থিতিটা এখন নাই। হ্যাঁ, অনেক রাষ্ট্রীয় বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা, সমাজ বাস্তবতা সেটা পারমিট হয়তো করে না নিরাপত্তার কারণে, কারণ ওনার উপর, জীবনের উপর অনেকবার আঘাত এসছে, হত্যা করার 21 বার হত্যা করার চেষ্টা করা হচ্ছে। 21শে আগস্টের গ্রেনেড হামলা তো নিঃশেষই করে দিয়েছিল। তো সেই হুমকিগুলি আছে, এটা সত্য কথা, কিন্তু উনি তো মানুষের নেতা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক,
আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।